Assalamu alaikum, adab and hello to all. আপনারা দেখছেন Legal Help with Piya অনুষ্ঠান on Channel I. সবাইকে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আজকে শুরু করছি with updates as usual. Straight away প্রথম আপডেট 4 তারিখ জুন থেকে Tier 2 নতুন অ্যাপ্লিকেশন ফর্ম এসেছে। তো 25 তারিখ জুন থেকে সেগুলো শুধু এই নতুন অ্যাপ্লিকেশন ফর্ম নেওয়া হবে। তখন পর্যন্ত অবশ্যই ইউ ক্যান ইউজ দ্য ওল্ড ফর্মস, কিন্তু 25 তারিখ জুন থেকে নতুন অ্যাপ্লিকেশন যেটা 4 তারিখ থেকে আউট হয়েছে সেটা ইউজ করা হবে। তারপরে another update is that highly trusted sponsor যারা আছে তাদের ক্ষেত্রে কিছু চেঞ্জেস আসছে। তাদের অ্যাপ্লিকেশন প্রসেস এখন আর পেপার অ্যাপ্লিকেশন আর নেওয়া হবে না, অথবা চেক পেমেন্টও নেওয়া হবে না। হাইলি ট্রাস্টেড স্পন্সর স্টেটাসের জন্য যারা অ্যাপ্লাই করবেন তারা 1 তারিখ জুলাই থেকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে ভায়া স্পন্সরশিপ ম্যানেজমেন্ট সিস্টেম। ওই ম্যানেজমেন্টের সিস্টেমে অনলাইন করতে হবে। তারপরে Tier 4 sponsors were notified of this change from the 31st of May, in fact, while sponsors affected by the transitional arrangements have been contracted separately. So they would have been contracted about that. And there's also something else. There is calls for evidence for the balance of competencies reviews by the government. এটা কি আমি একটু explanation দিচ্ছি. The government is carrying out a review of the balance of competencies. This is regarding the UK and the EU. It's an audit of what the EU does. EU কি করে and কিভাবে affect করে UK কে, and এটা 4টা সেমেস্টার ধরে এটা করতে থাকবে, এই রিভিউটা করতে থাকবে। So this will be between autumn 2012 and autumn 2014. Home Office is leading on 2 reports in the second semester, which runs from spring 2013 to winter 2013 in the following areas: asylum and immigration, free movement of persons. So এটা সম্বন্ধে basically feedback চাচ্ছে সরকার. So and this is an ongoing process for the next, as I said, 4 semesters until autumn 2014. It's very important that আমরা as the public, general public, try to take part in this. সব information আছে on the UKBA website. যারা ইন্টারেস্টেড আছেন তারা দেখতে পারেন ওখান থেকে। এটা লঞ্চ করা হয়েছিল 15 তারিখ মে থেকে। সো ইন্ডিভিজুয়ালস এটা অংশগ্রহণ করতে পারেন এবং ইন্টারেস্টেড গ্রুপস তারাও তাদের ভিউজ কন্ট্রিবিউট করতে পারেন। এটার ক্লোজিং ডেট হচ্ছে গিয়ে 5 তারিখ অগস্ট 2013। এবং এটা সম্বন্ধে আরো ইনফরমেশন আমি দিব, আরো কিছু ডিটেইলসে বলবো over the coming weeks, because I found it quite interesting. And obviously যেহেতু আমাদের opinions will be counted, we should try and give it. And again, as I said, it's about the free movement of persons in the EU, and also about asylum and immigration. আপনারা কি মনে করেন asylum and immigration এই দেশে কিভাবে ডিল করা হয়? Is it gone worse? Is it better? You know, in 2006 it was promised that এটা whole lot better হবে. এটা better হয়েছে কি না হয়েছে, আপনাদের মতামত এটা সম্বন্ধে জানাতে পারেন। আপনি আমাকেই জানাতে পারেন আর আমি ওটা ফরওয়ার্ড করতে পারি। But obviously we will talk about it more and talk about those areas. প্রিয় দর্শক, আমি কোলে যাব, কিন্তু কোলে যাওয়ার আগে আমার আজকের গেস্টকে আমি পরিচয় দিচ্ছি। Mr. Kamrul Hassan. Mr. Hassan Bhai has come to the show on a very, very short notice, and I am ever so grateful. Thank you. I just jumped into the show, but I'm doing a call nichi and you will answer that. Hello, caller.
হ্যালো হ্যালো কলার, হ্যালো জি টিভির ভলিউমটা মিউট করে দেন প্লিজ। হ্যালো টিভির ভলিউমটা মিউট করে দেন। জি জি মিউট করে দিচ্ছি। জি হ্যালো জি হ্যাঁ হ্যালো, হ্যালো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ভালো আছি ভাই, ধন্যবাদ। আচ্ছা আপু, আমার একটা কোশ্চেন ছিল। আমি আসলে গত 2 সপ্তাহ থেকে ট্রাই করছি, আপনারা খুব বিজি এর কারণে পাওয়া যাচ্ছে না আর কি। হ্যাঁ, ও থ্যাংক ইউ ফর কলিং। আমার ব্রাদার এন্টারপ্রেনার ভিসার জন্য অ্যাপ্লাই করেছিল। আচ্ছা, তো ইন দ্যাট কেস ওরা ওকে রিফিউজ করেছে দুইটা গ্রাউন্ডের বেসিসে। সেটা হলো যে সে যে অ্যাডভার্ট দিয়েছিল ওই অ্যাডভার্টে ওর আর ওর পার্টনারের নাম ছিল না। আচ্ছা, আর একটা হলো একটা সার্ভিস কন্ট্রাক্ট দিতে হয়, ওই সার্ভিস কন্ট্রাক্টে যে ক্লায়েন্টের ল্যান্ড ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস ছিল না। কিন্তু ওইটার বেসিসে কিন্তু ওরা জেনুইন বিজনেস করতেছে, জেনুইনলি এভরিথিং ওদের ফাইন। কিন্তু আমার কোশ্চেনটা হলো আপনাদের কাছে, আমার অ্যাজ মাই পার্সোনাল স্টাডি সেইজ, তো আমি বিভিন্ন দিকে স্টাডি করে দেখেছি হোম অফিসের এভিডেন্সিয়াল ফ্লেক্সিবিলিটি অ্যাক্ট যেটা, জি সেটার আন্ডারে কোনো যদি মাইনর অমিশন থাকে সাবমিটেড ডকুমেন্টস এর মধ্যে, অর আপনার যদি কোনো কিছু মিসিং থাকে, দেন হোম অফিস ওই এভিডেন্সিয়াল ফ্লেক্সিবিলিটি অ্যাক্ট এর আন্ডারে আপনার কাছে ডকুমেন্টটা চাইবে। জি ডিউটি আছে তাহলে পাবলিক আসলে কোনো কিছু চাইনি। আর একটা বিষয় হলো যে ওকে ভিসা রিফিউজ করেছে 27th of April, বাট এর আগে ওর অনগোয়িং বিজনেস অ্যাক্টিভিটিজ এর মধ্যে যেটা ছিল সেটা সে রেগুলার বেসিসে নিউজ পেপারে অ্যাডভার্ট দিত। ওরা যেই গামট্রিতে অ্যাডভার্ট ছিল, ওর রেগুলার বেসিসে কর্পোরেট ইমেল করেসপন্ডেন্ট ছিল। ওদের যে দুইটা সমস্যা ওরা ধরে ওকে রিফিউজ করেছে, সেটার মধ্যে রিফিউজালের মধ্যে যে ইম্পর্টেন্ট ম্যাটারটা ছিল যে অ্যাডভার্টের নাম নেই, সার্ভিস কন্ট্রাক্টের ক্লায়েন্টের ল্যান্ড ফোন নাম্বার নেই। জি, কিন্তু এই সময় চলমান অবস্থায় ভিসা রিফিউজালের আগে তার সবগুলা অ্যাডভার্ট ঠিক ছিল নিউজ পেপারে, কিন্তু যেটা সাবমিট করেছে ওইটাতে ছিল না। হ্যাঁ পেয়েছি, আমার মনে হয় আপনি ইমেল করেছেন। জি না জি না, আমি আপনাকে ইমেইল করে নি আপু। আচ্ছা ঠিক আছে, ভেরি সিমিলার ওয়ান। আচ্ছা ঠিক আছে, যেটা সরি লাস্ট কোশ্চেন যেটা ছিল যে রিফিউজের আগে তার এই এভিডেন্স গুলা তার কাছে ছিল, কিন্তু তারা তার কাছে কোনো ডকুমেন্ট চায়নি। কিন্তু লাস্ট উইকে তার পার্টনারকে রিফিউজ করেছে, তারা তো জয়েন্ট অ্যাপ্লিকেশন। আচ্ছা, বাট আনফরচুনেটলি তার পার্টনার যে জিনিসগুলা তার সাথে সাবমিট করেছে সেগুলোর আপডেটেড কপিটা রিফিউজালের আগে ওদেরকে সাবমিট করে দিয়েছে, কিন্তু ওরা কোনো কিছুই না দেখেই 15 তারিখে রিসিভ করেছে, আবার 31 তারিখে ওকে আবার রিফিউজ করেছে। তো এই ক্ষেত্রে আপনাদের আসলে মূল্যবান যে একটা মন্তব্য বা এটা আপিলে দিলে এটা সিচুয়েশনটা কোন দিকে যেতে পারে, এটা কি দয়া করে একটু জানাবেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, আর ওই যে আপনি 15 তারিখে রিফিউজ করেছে আবার 31 তারিখে রিফিউজ করেছে, ওইটা আমি ঠিক বুঝিনি। দুইবার আমি বলি, ওরা তো জয়েন্ট অ্যাপ্লিকেশন করেছিল, জয়েন্ট অ্যাপ্লিকেশন। হ্যাঁ, প্রথম একজনকে রিফিউজ করেছে, পরবর্তীতে আরেকজনকে রিফিউজ করেছে, কিন্তু যেই প্রবলেমটা ওরা ধরেছে সেটার আন্ডারে কিন্তু আবার ওই ডকুমেন্টেশন সাবমিট করা হয়েছে। জি, সাবমিট করার পরও তাকে রিফিউজ করা হয়েছে। আচ্ছা, তাহলে রিফিউজার তো গ্রাউন্ডস দিয়েছে লাস্টে যে রিফিউজ হলো, যে ওই যে ডকুমেন্টস আপনি সাবমিট করেছেন আমরা স্যাটিসফাইড নই, যে গ্রাউন্ডে রিফিউজ করেছে সেম গ্রাউন্ডে রিফিউজ করেছে নেক্সট ওয়ান কেও। ঠিক আছে, আর আরেকটা ফানি থিং ছিল যে ওকে 3টা অ্যাপেন্ডিক্স আছে, অ্যাপেন্ডিক্স এ বি সি। হ্যাঁ, অ্যাপেন্ডিক্স এ তে ওকে 75 পয়েন্টের মধ্যে 0 দিয়েছে, অ্যাপেন্ডিক্স বি তে ও তারা দেখিয়েছে মেইনটেনেন্স ফান্ড সরি ইংলিশ টেস্ট, এটার মধ্যে 25 তারা ক্লেম করেছে, তাকে কোনো মার্ক দেয়নি, কিন্তু এটা হলো অপশন অনলি 10 পয়েন্ট ক্লেম করা। জি, এটা তো দয়া করে একটু জানাবেন প্লিজ। হ্যাঁ ওকে ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি। আমরা পেয়েছি আপনার কোশ্চেন, আমরা এটা নিয়ে আলোচনা করছি, ইনশাআল্লাহ আপনার উত্তর পাবেন। So what he raised, আপনি শুনছেন যে basically there was some documents missing, কিন্তু তারা তো আবার এই ডকুমেন্টসগুলো রিকোয়ার করেছে, সাবমিট করেছেন, করার পরেও রিফিউজ হয়েছে। he is saying for the same reasons. Now he was talking about the flexibility policy. তো flexibility policy আমার মনে হয় তারা তো অ্যাপ্লাই করেছে, যেহেতু they asked for more documents, is that right? মানে আমার আন্ডারস্ট্যান্ডিং হলো that they asked for more documents, কিন্তু ওই ডকুমেন্টস দেওয়ার পরে আবার রিফিউজ হয়েছে। তো এটা মানে অ্যাডভাইস কি দিবেন আপনি? জি, প্রথমে আমি যেটা আন্ডারস্ট্যান্ড করলাম সেটা হচ্ছে যে সার্ভিস কন্ট্রাক্ট যেটা থাকে সেটাতে ওদের পলিসি গাইডেন্সে উল্লেখ করে দেওয়া আছে যে সার্ভিস কন্ট্রাক্টে যে ক্লায়েন্ট এবং সার্ভিস প্রোভাইডার দুজনের ডিটেলস থাকতে হবে, এবং সেই ডিটেলসের ভিতরে
কয়েকটা জিনিস ম্যান্ডেটরি, যেরকম এর নাম, এক্স্যাক্টলি, পোস্টাল অ্যাড্রেস, ল্যান্ডলাইন টেলিফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েব পেজ যদি থাকে, ইমেল এবং ল্যান্ডলাইন টেলিফোন নাম্বার এবং পোস্টাল অ্যাড্রেস, এই তিনটে জিনিস কিন্তু ম্যান্ডেটরি। ওই এন্টারপ্রেনারের যে পলিসি গাইডেন্সটা কিন্তু বলে দেওয়া হচ্ছে। তো যে কারণে আমি ওনার কাছ থেকে যেটা আন্ডারস্ট্যান্ড করলাম যে সার্ভিস কন্ট্রাক্টে হয়তো ল্যান্ডলাইন কিংবা ওই ইমেল অ্যাড্রেস ছিল না, তো যে কারণে ওরা এই একটা গ্রাউন্ড দেখে রিফিউজ করেছে। আর আরেকটা গ্রাউন্ড যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যে পেপারে যে অ্যাডভার্টাইজ দেওয়া হচ্ছে সেখানে ওই টিম মেম্বারদের নাম নেই, মানে অ্যাপ্লিকেন্টসদের নাম নেই। তো এই দুইটা ইস্যু যেটা হয়েছে সেটার ব্যাপারে আমি যেটা বলতে, সার্ভিস কন্ট্রাক্টের ব্যাপারে আসলে ওরা যেটা বলছে যে ল্যান্ডলাইন কিংবা ইমেল অ্যাড্রেস থাকতে হবে, এটা কিন্তু আসলে ওয়ান অফ দ্য রিকোয়ারমেন্টস ফর দ্য সার্ভিস কন্ট্রাক্ট। তো এটা যদি মিসিং হয়ে থাকে তার সেক্ষেত্রে অ্যাপিল যেহেতু রাইট দেওয়া হচ্ছে, ডেফিনেটলি আপনারা অ্যাপিলে যাবেন, এবং অ্যাপিলে যাওয়ার পরে কেন ওইটা নেই, দেখা যাচ্ছে অনেক কোম্পানি কিংবা সার্ভিস প্রোভাইডারদের হয়তো ল্যান্ডলাইন টেলিফোন নাম্বারই নাই। তো সেটা যেটা এক্সপ্লেন সেটা করতে পারেন। অন টপ অফ যেহেতু এই ডকুমেন্টে সাবমিট করা হয়েছে, সেহেতু এখানে যদি এই ডকুমেন্টের কোনো সাপোর্টিং ডকুমেন্ট কিন্তু সাবমিট করা যাবে অ্যাট দ্য অ্যাপিল স্টেজে আন্ডার সেকশন 85 এর এক্সেপশনের ভিতরে, যদি বা নতুন এভিডেন্স সাবমিট করা যাবে না আন্ডার সেকশন 19। কিন্তু 19 এর এক্সেপশন হচ্ছে যদি কোনো এভিডেন্স সাবমিট করা হয় এবং ওই এভিডেন্সের যদি সাপোর্টিং কোনো এভিডেন্স সাবমিট করা, দ্যাট উইল বি বেনিফিটেড বাই সেকশন 85 এর এক্সেপশনের ভিতর থেকে। তো যেহেতু একটা সার্ভিস কন্ট্রাক্ট দেওয়া হচ্ছে, এখন আপনারা যেটা করতে পারেন অ্যাপিল স্টেজে যে ওই প্রোভাইডারের কাছ থেকে যদি তাদের ইমেল অ্যাড্রেস থাকে এবং যদি ল্যান্ডলাইন টেলিফোন নাম্বার থাকে, তাহলে পরবর্তীতে চিঠি আকারে সাবমিট করা সম্ভব অ্যাট দ্য টাইম অফ দ্য হিয়ারিং। এই একটা গেল। আর পেপারের ব্যাপারে আসলে কোথাও আমি দেখতে পাই নাই যে ওখানে যে টিম মেম্বারদের নাম থাকতে হবে, কিন্তু এটা ওরা দেখে যে ওই অ্যাডভার্টাইজটার যে মিনিং সেটা যেন ওই সার্ভিস প্ল্যান যেটা থাকে প্ল্যানের সঙ্গে কিংবা সার্ভিস কন্ট্রাক্টের সঙ্গে কিংবা তাদের জব ডেসক্রিপশনের সঙ্গে যেন মিল থাকে, এটা ওরা দেখতে চায়। তো এই গেল একটা আনসার। আরেকটা আনসার যেটা আপনি বলতে চেয়েছেন যে কিছু ডকুমেন্টস ওয়াজ সাবমিটেড বাই অ্যানাদার টিম মেম্বার, বাট কারণ সেকেন্ড টিম মেম্বারেরটা রিফিউজ হয়েছে লেটার অন 31 তারিখে বোধহয়, তো দ্যাট ডকুমেন্ট ওয়াজ নট কনসিডার্ড। সেক্ষেত্রে আমরা রোডজিক যে কেস লটা আছে সেটা উনি বেনিফিটেড হতে পারবেন উনি যদি প্রমাণ করতে পারেন, এবং কার্টেলের যে কেস লটা আছে যেটা বলছে যে until they make any decision, এর আগ পর্যন্ত যে কোনো এভিডেন্স যদি সাবমিট করা হয়, then they must consider and the case law is cartel. কার্টেল এই কথা বলে দিয়েছে যে until they take the decision, it will be the continuation of the application, এবং until they take the decisioner আগে যে ডকুমেন্টটি সাবমিট করা হবে that must be considered by the ইউকে বর্ডার এজেন্সি, না এখন তো হোম অফিস। তো এখানে কিন্তু আপনি ওই ডকুমেন্ট যদি ওরা কনসিডার না করে থাকে, আপনার কাছে রেকর্ডেড ডেলিভারি রিসিট যদি থেকে থাকে এবং কভার লেটারটা যদি থেকে থাকে এবং আপনি দেখাতে পারেন যে এর আগে সাবমিট করা হয়েছে, দেন ইউ উইল বি বেনিফিটেড আন্ডার কার্টেল কেস ল। তো আসলে যেগুলো এখন এই ধরনের ছোটখাটো ব্যাপার নিয়ে ওরা রিফিউজ করছে, এটা চিন্তার কিছু নেই। অ্যাপিলে আসলে প্রপার ওয়েতে ম্যাটারটা ডিল করতে হবে, একটা প্রপার একটা উইটনেস স্টেটমেন্ট তৈরি করতে হবে। প্রথমে একটা গ্রাউন্ডস যেটা হবে কেস ল দিয়ে খুব চমৎকার করে একটা গ্রাউন্ডস হবে, ভেরি বুলেট গ্রাউন্ডস, প্লাস যখন অ্যাপিলটা প্রিপারেশন হবে তখন একটা খুব উইটনেস স্টেটমেন্ট, ডিটেল উইটনেস স্টেটমেন্ট এবং খুব ভালো করে যদি ফাইট দিতে পারেন, দেন ইউ হ্যাভ এ গুড কেস। The interesting thing, I just want to add one interesting thing that I found, Rodriguez policy about section 19 on all of that. প্রথম যে question, the missing telephone number and the missing ওগুলি যে আছে, তারপর ওই যে অ্যাডভার্ট নামটা মিলে না। There was a letter of the 19th of 2011 written about ওই যে 23 তারিখ মে থেকে তো শুরু হলো the policy guidance, flexibility policy guidance শুরু হলো। আর ওখানে আছে what it is if there is something missing
and they do have the discretion, it's like a discretion to ask you to send it. But যদিও মানে এই কেসে the interesting thing is এটা বলা হয়েছে যদিও it's a discretion, তারপরে এটা ডিল হয়েছে কিন্তু in the immigration tribunal, not at, sorry, upper tribunal. Upper tribunal, that's absolutely right, in the upper tribunal. বা একটা ডিস্টিংগুইশ করা হয়েছে যে এটা জেআরে যায়নি, so they're not looking at they're not trying to look at whether the law is correct, whether she, the Secretary of State, exercised her discretion properly. কিন্তু এখানে এইটা বলা হয়েছে যদিও এটা discretion, because of this letter, because of this policy, and because of the fact of their public law duty, তাদের কিন্তু একটা there is a huge imperative on them to actually exercise that public law duty, and unless money because of other reasons এটা refuse হবে, then the client should be given, the applicant should be given the opportunity to send the information. তো আমি মনে করি কি ওই যে whatever information was missing, you should have had that opportunity, because and তারা এটাও distinguish করেছে যদি if you are given that opportunity to give that evidence, আর ওই evidence দেওয়ার পরে there is a সম্ভাবনা, a high chance that you will get it, then they ought to give you that chance. So এটাও raise করতে পারেন at the appeal. I mean, I thought that was very interesting. Thank you, ভাইয়া। যাচ্ছি আমরা পরবর্তী কলার কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি জানতে চাচ্ছি আমার তালই আর মাওই কি তালই এই দেশে আজকে প্রায় 40 বছর ধরে, আর মাওই আইছেন মনে হয় না ওই যার 10 বছর হলো আমি যাচ্ছি। জি, তারা গুরুত্ব রয়েছে মানে দেশ সাইজন আছে, মানে এই গুরুত্বান্তরে আন্তর্জাতিক কিতাব হতে বা তারা আবার দুইজন ওই সময় ব্রিটিশ আসলো না, যে সময় এই গুরুত্বান্ত। আচ্ছা, সরি আবার যদি কথা তালই আর মাওই তা ব্রিটিশ সিটিজেন নিরা তালই এই দেশে আইছে নাকি আজকে প্রায় 40-45 বছর ধরে। আচ্ছা, বুঝছেন নি, বা টাইম ব্রিটিশ সিটিজেন লেখা নাই সময়, আর গুরুত্ব সাইজন রয়েছে দেশ আর কি আছে। ও তান ইনডেফিনিট লিভ আছে, তাহলে ইন্ডিপেন্ডেন্ট লিভ আছে। আচ্ছা, আর এটা কিলাম কিতাবরা দুইবার অ্যাপ্লাই করছিল, দুইবার আপিল দিছে। আচ্ছা, তো মাওই আপনার ব্রিটিশ সিটিজেন নাই নাইনি খেউই তারা বর্তমানে তারা সিটিজেনশিপ লইছে এখন বাই চেঞ্জের দেশে রইছইন, এরা কি তাহলে এরা তো অ্যাডাল্ট হয়ে গেছইন নাইনি? জি জি। ওকে, ওয়েল, ঠিক আছে, আমরা পাইছি আপনার প্রশ্ন। কোনো প্রশ্ন করবেন আপনি? আচ্ছা, ঠিক আছে, আপনি ফোন রাখি তাফারা আমরা লই আলোচনা করাম, আপনি ইনশাআল্লাহ আপনার উত্তর পাইবা। So father is not a British citizen, mother is not a British citizen, the children are adults in Bangladesh. So is there a way that they can bring them over? Or do they have any rights because their father has indefinite leave here? Yeah, on the basis of the dependent or children or adult child of the settled person, they can apply for settlement. আচ্ছা, কিন্তু আন্ডার এজ যদি হয় তাহলে সেই ক্ষেত্রে এক ধরনের রিকোয়ারমেন্টস, আর যদি অ্যাডাল্ট হয়ে যায় দেন থ্রেশহোল্ড ইজ ভেরি ভেরি হাই। ওই যে অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট হয়ে যায়, অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট হয়ে যায়, যেখানে এখানে আমরা যেটা করি সেট এফ ফর্ম অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট, তো ওইখানে যেটা দেখাতে হবে যে ওভার 18 হয়ে গেলে যে ওইখানে কেউ নাই, লুক আফটার করে ইয়ে নাই, এবং সার্কামস্টেন্স খুবই খারাপ, অতএব তারে আনা যেখানে ওই থ্রেশহোল্ডটা মিট করে আনা খুবই কঠিন। তবে উনি যেতে যাচ্ছে কোনো অপশন, হ্যাঁ অপশন ডেফিনেটলি আছে, তারা সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে বাংলাদেশ থেকে, অন দ্য বেসিস দ্যাট তার বাবা মা এখানে সেটেল অ্যান্ড হ্যাভিং ইনডিফিনিট লিভ টু রিমেইন ইন ইউকে। বাট হ্যাভিং সেড দ্যাট অ্যাডাল্ট একজন সুস্থ একজন মানুষ, এটা ডিফিকাল্ট আছে, কতটুকু ডিফিকাল্ট হবে হাই, তবে আপনারা চেষ্টা করতে পারেন কতটুকু ডিফিকাল্ট আপনারা একটু ওয়ান টু ওয়ান আপনারা নিকটস্থ যে কোনো সলিসিটরের সাথে বুঝে নেবেন। যাচ্ছি আমরা নেক্সট কলার কাছে। প্রিয় দর্শক, আসলে আমরা এসে গেছি বিরতির সময়তে, তো নিচ্ছি আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, থাকবেন আমাদের সঙ্গে।